মিঠিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম স্রোত যাবে মেডিকেল ক্যাম্পে একটা ইন্টিরিয়ার জায়গায়। ভয় পাচ্ছে সার্থক, ওর মনটা কু ডাকছে, মনে হচ্ছে কোনো বিপদ আসতে পারে। বুঝিয়েছিল স্রোতকে, আমি তোমার সাথে যাই, কিন্তু স্রোত চাইছে না। সার্থকের চোখে জল, বলছে আমি কি সার্থককে দুর্বল করে দিলাম? যে সার্থক স্যারকে দেখে আমি ভেবেছিলাম বড় ডাক্তার হব, সাহস জোগাবো। বলছে তুমি যদি ওখানে যাও আমি হয়তো নিজের কাজটা ঠিকমতো করতে পারবো না, নিজেকে বড় হতে হবে, অনেক কিছু শিখতে পারবো, ইন্টিরিয়ার জায়গা, গ্রামের লোকেদের সেবা শুশ্রূষা করব। অনেক করে মানিয়েছে সার্থককে। বলেছে আমিও ওই জায়গায় গিয়েছিলাম, ঠিক আছে তোমাকে আমি কিছু পরামর্শ দিচ্ছি। দুজনের মধ্যে আবার ভাব হয়ে গেছে। অপেক্ষা করছিল অনির্বাণ আর রাই। ফোন করেছে দিদিভাইকে, বলেছে তুই কিন্তু সাবধানে থাকবি, আর সার্থক তোকে রোজ দেখতে যাবে, ভয় পাবি না একদম। তখন বলছে তুই ডাক্তারবাবুকে কি করে মানালি? তোকে কি খুব পরিশ্রম করতে হয়েছে? তখন বলল কি সব উল্টোপাল্টা কথাবার্তা বলছিস? বলছে আমি অনেক করে বুঝিয়েছি, স্পিকারে দেওয়া ছিল। অনির্বাণও কথা বলছে, বলছে কি করে তুমি মানালে সার্থককে, বলো বলো, আমি পুরোটা শুনতে চাই। বলছে দিদি ভাই তুই স্পিকারে দিয়ে আজকাল কথা বলিস, অনির্বাণদা পাশে আছে, তুই আগে বলিস নি। খুব হাসাহাসি করছে, বলছে তো সব সময় খারাপ কথা। অনির্বাণ হাসছে, তখন বলল আমি এখন রাখছি, রেগে গেছে। রাই বলল ওরা দুটোই ছেলে মানুষ, দেখো ওদের মধ্যে মিল হয়ে গেছে, কিন্তু স্রোতটা যাবে বলে সার্থকের হয়তো মনটা খারাপ। স্রোত বেরিয়ে যাচ্ছে, সকাল হয়ে গেছে। সার্থককে কি করে মানালো ওর শ্বশুরমশাই জানতে চেয়েছে। তখন বলেছে যে আমাকে অনেক বোঝাতে হয়েছে। বলছে ওই রাম ছাগলটাকে তুই পারলি বোঝাতে? বলছে দেখো বাবা, আর যাই হোক রাম ছাগল বলো না। বলছে বাবা এত ভাব হয়ে গেছে, তোর গায়ে লাগছে? বলছে হ্যাঁ, তুমি অন্য কিছু বলো, তাতেও ঠিক আছে। এদিকে দেখেছিলাম নীলু জঙ্গলে আছে, মনে মনে ও অনেক কথা ভাবছে, পরিবারের কথা। ওখান থেকে চলে গেছে, বাড়ির কেউ মনে করে কি না। এসেছে ক্রান্তি ওকে একটা দায়িত্ব দিয়েছে, গ্রামের লোকেদের ম্যালেরিয়া হচ্ছে, আর জানতে পেরেছে মেডিকেল ক্যাম্প হবে, অনেক ডাক্তার আসবে, তাই কিছু ডাক্তারকে ওরা হয়তো তুলে নিয়ে আসবে, না হলে এই রোগীগুলো মারা যাবে, তাদের চিকিৎসা করাতে হবে। নীলুকে বলেছে যে তুমি নেতৃত্ব দেবে, ওকে একেবারে ট্রেনিং দিয়ে প্রস্তুত করে ফেলেছে। অপেক্ষা করছিল ক্রান্তির জন্য, রাত হয়ে গেছে। ক্রান্তি আসাতে দুজনে একসাথে খাচ্ছে পান্তা ভাত আর বেগুন পোড়া। এমনভাবে নীলু খাচ্ছে, অবাক হয়ে ক্রান্তি তাকিয়ে আছে। বলছে খুব খিদে পেয়ে গেছিলো? বলছে তুমি এখন খাবার খোটা দেবে? বলছে না তা বলছি না। বলছে তুমি তো আগেই খেতে পারতে। বললো যে না, আমি একটু অপেক্ষা করছিলাম তোমার জন্য। এটাও কি অন্যায়? বলছে না, খিদে পেলে না খাওয়াটাকে কোনো ক্রেডিট দেওয়া যায় না, তুমি খেয়ে নেবে, তাহলে তাকে আহাম্মক বলে। বললো তাহলে আমি আহাম্মক। এবার ক্রান্তিও খেয়ে নিল। দুজনের মধ্যে একটা ভাব ভালোবাসার সম্পর্ক যেন তৈরি হচ্ছে। নীলু জানতে চেয়েছে আচ্ছা তোমাদের তো মধ্যে আমি দেখি যে খালি তোমরা অন্যের সেবা শুশ্রূষা করো, তোমরা বিপ্লবী, কিন্তু এই ধরো তোমাদের মধ্যে কি ভাব ভালোবাসা কারোর সাথে হয় না? আমি যা জেনেছিলাম কারোর প্রতি যদি ভালোবাসা হয় তার পরিণতি বিয়েতেই শেষ হয়। বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, সুখে সংসার করবে, একসাথে বুড়ো হবে। অবাক হয়ে তাকিয়ে আছে, বলছে তোমার এই বিষয়ে কিছু মত নেই? বললো দেখো আমরা বিপ্লবী, আমাদের এসব ভাবতে নেই, কাল তোমার মিশন আছে, তাই তুমি অন্য কথা ভাবে না। বলছে তাতে কি আছে, এইগুলো ভাবলে আমি অনেক শক্তি পাবো, তুমি আমার পাশে থাকবে। বুঝতে পারছে ক্রান্তি যে ওর প্রতি দুর্বল হয়েছে নীলু, জানতে চাইছে ওর কথা। ক্রান্তি ভাত খেয়ে নিজের থালা ধুতে গেছে, জল দিয়েছে নীলু, তারপরে নীলুর থালাটাও ধুতে গেছে। বলছে না না, এখানে তো যে যার কাজ করে। বলছে দেখো আজ তুমি আমার জন্য অপেক্ষা করছিলে, আর কোনো দিন করো না, আমি এগুলো পছন্দ করি না। বলছে আমি তোমার জন্য অপেক্ষা করেছি? আমি একটু ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম, ভালো লাগছিল না। ছোটোবেলায় যেরকম অনেক খিদে পেত, এখন অত খিদে পাইনি, তাই খিদেটাকে বাড়াচ্ছিলাম। থালাটা ওর ধুয়ে দিল, বলল আজকের মতো করলাম, তাই বলে কি আমি রোজ করব? এবার নীলু অনেক কথা বলছে যে আমি এখন এখানে খানিকক্ষণ থাকবো। বলছে তোমার খুব সাহস হয়েছে দেখছি। বলল হ্যাঁ, তা একটু
সাহস হয়েছে, বলছে যে এখানে বাঘে খেতে পারে, ডিও পিঁপড়ে আছে, বলছে ওরাও বুঝে গেছে আমি ওদেরই লোক, তাই আমাকে আর কামড়াবে না। ভূত আছে, ভয় দেখাতে পারে, বলছে তোমার ঘুম পায় না, এত রাত অবধি জেগে থাকো, বলছে না আমার ঘুম পায় না, তুমি দরকার হলে চলে যাও। কি সুন্দর খোলা আকাশ, আমাদের বাড়ির ছাদ দিয়েও আকাশ দেখা যেত, কিন্তু এতটা পরিষ্কার না, কত তারা দেখতে পাচ্ছি। তখন বললো তুমি খুব রোমান্টিক হয়ে গেছো দেখছি, বলছে কেন তোমাদের দলে কি রোমান্টিকতার ব্যাপার নেই, যারা রোমান্টিক তাদের স্থান নেই, বলছে তা না, তাই দেখছি। তখন বলল তোমায় কিন্তু কাল সকাল সকাল উঠতে হবে, বলছে সে আমি উঠে যাব। বলল তোমার মনে আছে তো কি করতে হবে, বললো হ্যাঁ সব মনে আছে। ওদিকে দেখেছি মন্দিরা বলেছে নীলুকে যে তুমি তোমার মনের কথাটা ক্রান্তি ভাইকে বলে দাও, বলছে মনের কথা, তার মানে কি বলতে চাইছো, বলছে যেন তোমাকে সব বুঝিয়ে বলতে হবে, তুমি যে কান্তি ভাইকে ভালোবাসো আর কান্তি ভাইও তোমাকে ভালোবাসে এ কথা আমার বুঝতে বাকি নেই, তাহলে মনের কথাটা বলছো না কেন। মন্দিরা আর রসিকলালের মধ্যে একটা সম্পর্ক আছে, ওরা একে অপরকে ভালোবাসে, কিন্তু ওদের ভালোবাসার যে কী পরিণতি সে নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ক্রান্তি। এদের জীবনের কোনো ঠিক ঠিকানা নেই, যে কোনো মুহূর্তে পুলিশ এসে ওদের গুলি চালিয়ে মেরে ফেলতে পারে, তাই ওরা বিয়ে থা করে সংসার ধর্ম পালন করে না। এদিকে সবাই ভাবছে নীলুর সাথে ক্রান্তি ভাইয়ের কোনো একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। ক্রান্তি কারোর সাথেই বেশি কথা বলে না, কিন্তু নীলু আসার পর ওর ভালো মন্দ সুখ সুবিধেটাও দেখে। নীলু জানতে চেয়েছে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমার যদি কালকে কোনো বিপদ হয় তোমার মনে কষ্ট হবে না, তুমি আমার কথা ভাববে না। চুপ করে তাকিয়ে আছে ওর দিকে, বলছে দেখো আমারও তো হাতে লেগেছিল, বলল হ্যাঁ তোমারও হাতে লেগেছিল, আমারও খারাপ লাগছিল, ওকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছে, এবার নীলুর যদি কিছু হয় ক্রান্তির তো মনের মধ্যে কিছু হবেই, কিন্তু প্রকাশ করলো না, বলছে তুমি গিয়ে শুয়ে পড়ো। নীলুও বুঝতে পারছে ক্রান্তি ওর প্রতি দুর্বল। নীলু বলেছে দেখো আমি মানুষটাই যেন ধীরে ধীরে বদলে যাচ্ছি, এতদিন আমি আমার দিদি ভাইয়ের খালি ক্ষতি করার চেষ্টা করেছি, নিজের সুখ সুবিধার খোঁজ করেছি, কিন্তু এখানে এসে দেখো আমি সেই মানুষটা, অন্য লোকের অসুখে আমি সাথ দিচ্ছি, তাদেরকে সুস্থ করার চেষ্টা করছি, দারিদ্রতার ঘোচনের চেষ্টা করছি, আমি যেন পুরো পাল্টে যাচ্ছি এখানে এসে, এটা তো একটা ভালো লক্ষণ। কিন্তু ওকে একটা দায়িত্ব দিয়েছে, বলেছে তুমি পারবে তো নেতৃত্ব দিতে, ও বলেছে হ্যাঁ পারবো, ক্রান্তি যদি ওর পাশে থাকে ও সব কাজ করতে পারবে, তাই পরের দিনের অপেক্ষা ও কি করবে। এদিকে স্রোত বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি একটু বাড়ি থেকে বেরোচ্ছে। সকলে জানতে চাইলো যে তোতবাস তো অনেক পরে আছে, বলল স্বার্থ ও যাওয়ার আগে ওর দিদিভাইয়ের কাছে যাবে, দিদিভাইকে একবার দেখবে, বলছে দিদিভাই তো আমার জন্য টেনশান করে, তাই যাওয়ার আগে একবার দিদিভাইকে দেখে যাব, বুঝিয়ে যাবে, রোজ চেক আপ করে। তখন পিসিমণি বলল হ্যাঁ হ্যাঁ তুই যা, ওরও মনটা খারাপ লাগবে তুই চলে যাচ্ছিস। সার্থকেরও মনটা খারাপ, কিন্তু প্রকাশ করছে না, বুঝিয়েছে স্রোত। এইভাবে দেখেছি যে স্রোত যাচ্ছে মেডিকেল ক্যাম্পে, সেখানে যে বিপদ আসতে পারে বুঝতে পেরেছে সার্থক, কী বিপদ আসছে ওদের জীবনে সেটাই আমরা দেখব। আর রাই অনির্বাণ ওর বাচ্চা ভালো থাকবে তো। রাই হঠাৎ দেখছে ওর বাচ্চাটা যেন নড়ছে, অনির্বাণকে বলল দেখো দেখো বাচ্চাটা কীরকম নড়ছে, ও হাত দিয়ে বুঝেছে বাচ্চাটা এদিক ওদিক করছে, বলছে যে তুমি চুপচাপ এক জায়গায় শুয়ে পড়ো, মায়ের কাছে নিশ্চিন্ত আশ্রয়, এদিক ওদিক করো না, তোমাকে অনেক কষ্টে আমরা রেখেছি একটা জায়গায় সেফলি, তাড়াতাড়ি বড় হয়ে যাও। অনির্বাণ আবার কান দিয়ে যেন শুনছে, ওকে আদর করলো, তাকিয়ে আছে রাইও নীলুর কথা চিন্তা করছে। অনির্বাণ বলল কার কথা ভাবছো, বললে তুমি রাগ করবে, নীলু যে কোথায় হারিয়ে গেল, ও নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেল, নিজের বাচ্চা নিয়ে ভাবছে, কিন্তু মেয়েটার কোনো খোঁজ করলো না। রাই তো এরকম ধরনের না, আদৌ কেউ বেঁচে আছে না কি হারিয়ে গেল চিরজীবনের জন্য, চিন্তা করছে রাই। অনির্বাণ কিছু আর বলছে না ওকে, বিরক্তও না, এখন ওদের একটাই চিন্তা বাচ্চাটা কি করে
জন্ম নেবে। দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।